প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিরোজপুর ঐতিহ্যবাহী সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের উদ্দেশ্যে কপোতাক্ষ নদ কবিতাটি উপস্থাপন করতে যাচ্ছি পাঠদানের প্রয়োজনে। তোমরা নিশ্চয়ই জানো কপোতাক্ষ নদ একটা কবিতা। কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। কবির জন্ম 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি এবং কবি মৃত্যুবরণ করেছেন 1873 খ্রিস্টাব্দের 29শে জুন। তোমরা আরও জানো যে কবি জন্মগ্রহণ করেছেন যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। কবির এই যে কপোতাক্ষ নদ কবিতাটির উৎস হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। এটা একটা কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি এই কবিতাটি তোমাদের সামনে আলোচনা করব, পাঠদান করব। তো প্রথমেই আমরা জানব যে এই যে কপোতাক্ষ নদ একটা চতুর্দশপদী কবিতা, যাকে ইংরেজিতে বলে সনেট। এখন সনেট একটা ইংরেজি শব্দ। এই সনেট শব্দটা এসেছে ইতালীয় সনেটো থেকে, যার ইংরেজি দাঁড়ায় লিটল সাউন্ড, যাকে বাংলায় বলা যায় মৃদু ধ্বনি। এই সনেটের কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য আছে। প্রথমে আমরা এই বৈশিষ্ট্যগুলো জানব, তারপর আমরা মূল কবিতায় ফিরে আসব। তো বৈশিষ্ট্যগুলো কি? সনেট হচ্ছে 14 মাত্রা এবং 14 লাইন বিশিষ্ট অক্ষরবৃত্ত কবিতা। তাহলে 14 মাত্রা, মাত্রা কি? মাত্রা মানে অক্ষর। আর 14 লাইন। কবিতায় কিন্তু লাইনকে পংক্তি বলে, আর কবিতায় পূর্ণ রূপ, কবিতায় বাক্যের পূর্ণ রূপকে বলে চরণ। কবিতায় বাক্যের পূর্ণ রূপকে বলে চরণ, আর কবিতার প্রতিটি লাইনকে বলে পংক্তি। কবিতার যে অক্ষরকে বলে মাত্রা। তাহলে এই যে চতুর্দশপদী কবিতা অর্থাৎ সনেট, এর অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সনেট কবিতাটায় একটা বৈশিষ্ট্য সুস্পষ্ট, সেটা হচ্ছে 14 লাইন। এই 14 লাইনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 8 লাইনকে বলে অষ্টক এবং শেষের 6 লাইনকে বলে ষষ্ঠক। অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি। এই যে প্রবর্তনা এবং পরিণতি, এটা নিয়েই কবিতাটা টোটাল যে একটা প্ল্যাটফর্ম, একটা পটভূমি, সেটা তৈরি হয়। তো এই হচ্ছে কবিতার বিশিষ্ট দিক। আর এইবার আমি মূল কবিতায় ফিরে আসব। তার আগে আমি তোমাদের একটা বিষয় জানাতে চাচ্ছি যে এটা হচ্ছে কপোতাক্ষ নদ। অনেক সময় আমরা কোথাও দেখি নদ, কোথাও দেখি নদী। অনেক সময় আমরা এগুলো জানি, কেউ বা হয়তো সেভাবে জানি না। বিষয়টা একটু পরিষ্কার করার চেষ্টা করছি। অর্থাৎ যে সমস্ত শব্দের শেষে আকার অথবা দীর্ঘিকার থাকে, সেগুলো হচ্ছে স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ সেগুলোই হচ্ছে নদী। যেমন পদ্মা, মেঘনা, যমুনা, আবার গোমতী, মধুমতি ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে আকার দীর্ঘিকার সঙ্গত কারণেই এগুলো স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ এগুলো হচ্ছে নদী। আবার এখানে আমাদের যে প্রাসঙ্গিক বিষয় কপোতাক্ষ নদ, এটা হচ্ছে নদ, কারণ এখানে আকার নেই, দীর্ঘিকার নেই। এরকমও নদ বাংলাদেশে আরও আছে, যেমন ব্রহ্মপুত্র নদ, বলেশ্বর নদ ইত্যাদি। তাহলে আমি সে আলোচনায় যাচ্ছি না। আজকের আমার বিষয় কপোতাক্ষ নদ, এটা নিয়েই আমি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেভাবে আছো, যদি কারোর সামনে বই থাকে বই খুলতে পারো, অথবা আমি যেভাবে ক্লাসটা নিচ্ছি তোমরা যদি একটু লক্ষ্য করো, তাহলে হয়তো উপলব্ধি করতে পারবে যে কবিতায় কবি আসলে কি বলেছেন। নিঃসন্দেহে একটা দেশপ্রেমমূলক কবিতা।
স্মৃতিকাতরতার আবরণে দেশপ্রেম, অর্থাৎ একটা স্মৃতিচারণমূলক কবিতা। কবিতাটি অত্যন্ত সুন্দর এবং দেশপ্রেমের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। কবিতাটি তোমরা যদি ভালোভাবে শ্রবণ করো, উপলব্ধি করো, জানার চেষ্টা করো, তাহলে তোমরা বিশদভাবে জানতে পারবে এবং তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো তাহলে আমি শুরু করতে যাচ্ছি কবিতাটি আবৃত্তি করতে, আর এর বিভিন্ন পংক্তি ধরে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব আর তোমরা বোঝার চেষ্টা করবে। তো ধন্যবাদ দিয়ে আমি শুরু করছি কবিতার আবৃত্তি। কবিতাটির প্রথমেই কবি বলেছেন, সতত হে নদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সতত মানে কি? সতত মানে সব সময়, আর বিরলে মানে নির্জনে, একাকী, নিরিবিলি। তাহলে এরকম কথার অবতারণা কেন? এখানে একটু বুঝাবার দরকার আছে। বিষয়টা হচ্ছে, এই যে মাইকেল মধুসূদন দত্ত যখন এই কবিতাটা লিখছিলেন, তখন কিন্তু তিনি বাংলাদেশে ছিলেন না। তিনি অবস্থান করেছিলেন ফ্রান্সের সুদূর ভার্সাই নগরীতে। সেইখানে বসে তিনি কবিতাটি রচনা করেছিলেন। তো তিনি যদিও বিদেশে অবস্থান করছিলেন, কিন্তু তার মন পড়েছিলেন এই বাংলার মাটিতে, বাংলার বুকে, বিশেষ করে কপোতক্ষ নদের প্রতি। কারণ এই কপোতক্ষ নদ ছিল কবির স্মৃতি বিজড়িত, শৈশবের স্মৃতি বিজড়িত। এই নদীতে তিনি স্নান করতেন, এই নদীর জল তিনি পান করতেন, এই নদীর জল পান করে তিনি অমৃতের সুধা লাভ করতেন, সাঁতার কাটতেন, নদীর অববাহিকায় প্রাকৃতিক পরিবেশে তিনি অবাধে বিচরণ করতেন। তাই সব কিছু নিয়ে এই নদীর সাথে ছিল কবির গভীর মিতালি। তাই শয়নে, স্বপনে, জাগরণে কোনোভাবেই তিনি এই নদীকে ভুলতে পারেন না। তাই বারবার কবি এই নদের কথা মনে পড়ে, আর সঙ্গত কারণেই তিনি উপলব্ধি করেন, অনুভব করেন সেই সুদূর ফ্রান্সে বসে। তো শুরু করছি। সতত হে নদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। যে হে কপোতাক্ষ নদ, তুমি বারবার তোমার কথা আমার মনে পড়ে, তাই বিরলে, একাকী, নির্জনে তোমার কথাই আমি ভাবি। সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি। মায়া মন্ত্রধ্বনি কি? মানে অনেক সময় আমরা মায়ার দ্বারা আচ্ছন্ন হই, অর্থাৎ এই নদীর যে কুলো কুলো ধ্বনি, নদীটা যে প্রবহমান বাংলার বুকে, কবি সেই সুদূর ভার্সাই নগরীতে বসেও সেটা অনুভব করেন স্বপ্নের মতো। তাই তিনি মায়া মন্ত্রের মতো সেটা যেন তার হৃদয় দিয়ে অনুভব করেন। কবি এটাই বুঝাতে চেয়েছেন। জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। ভ্রান্তি মানে ভুল। অনেক সময় আমি যেন সেই দূরে বসেও সেটা শুনতে পাই, সেই নদীর প্রবহমান ধারা, তার কুলো কুলো ধ্বনি। এরকম বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। অর্থাৎ বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। অসংখ্য নদ নদী এদেশে জালের মতো ছড়িয়ে আছে। তাই এই নদীর সাথে তো কবির আজন্ম পরিচিত ছিল, কিন্তু তারপর তিনি যখন বিদেশে গেছেন, সেখানে অনেক নদীর সঙ্গে কবির সম্পর্ক হয়েছে, দেখা হয়েছে, কিন্তু যত নদ নদী তিনি দেখেছেন, কোনো নদ নদীর জলেই তার তৃষ্ণা নিবারণ হয়নি, যেমনটা হয়েছে কপোতক্ষ নদের জলে। তাই তিনি বলেছেন যে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে। দুগ্ধ স্রোত রূপী একটা সুন্দর একটা পংক্তি। এটার অর্থ হচ্ছে, আমরা ভূমিষ্ঠ হওয়ার পর মাতৃদুগ্ধ পান করি। এই মাতৃদুগ্ধ, মাতৃস্তনকে তিনি দুগ্ধ স্রোত রূপী হিসেবে বিবেচনা করেছেন। অর্থাৎ আমরা মাতৃদুগ্ধ পান না করলে যেমন আমাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে, আর কবির কাছেও এই কপোতক্ষ নদের কপোতক্ষ বিহনে, অর্থাৎ কপোতক্ষ নদ বাদে তার বাঁচা
যেন প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তিনি কখনো কোনো মতেই যেন তাকে ভুলতে পারে না। তাই এই কপোতক্ষ নদের জলের সাথে এই মাতৃদুগ্ধের তুলনা করেছেন, কারণ মাতৃদুগ্ধ তো অত্যন্ত পবিত্র বিষয়। আর কি হে হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে। এখানে কিন্তু কবির একটা আক্ষেপ প্রকাশ পেয়েছে। আক্ষেপটা কেন? তিনি সুদূর বিদেশে অবস্থান করছেন, এই আর কবে দেশে ফিরে আসবেন, নদীর সাথে আর কখনো দেখা হবে কিনা, এই যে একটা সংশয়, এই যে একটা অতৃপ্ত বাসনা কবিকে বারবার কেমন যেন ভাবিয়ে তুলছে। তাই তিনি আক্ষেপ করে বলেছেন, আর কি হবে দেখা, যতদিন যাবে আর প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ করো তুমি এ মিনতি পাবে। এটা একটু সুন্দর লাইন, তোমরা বিষয়টা বোঝার চেষ্টা করো। প্রজা এবং রাজা, আমরা প্রজা, আমাদের যিনি শাসক, যিনি আমাদের কর্ণধার অধিপতি, তিনি হচ্ছেন রাজা। আমরা রাজাকে কর দেই, মানে যাকে বলে ট্যাক্স, খাজনা, আমরা এটা দেই, এটা একটা নিয়ম, এটা একটা প্রথা। আবার কবি বুঝাতে চেয়েছেন যে এই যে কপোতক্ষ নদ হোক বা যে কোনো নদ নদীর জলই কিন্তু শেষ পর্যন্ত সাগরে গিয়ে মিলিত হয় বা পতিত হয়। তাহলে এই যে নদী থেকে সাগরে পতিত হওয়াটাকে তিনি কর হিসেবে বিবেচনা করেছেন। অর্থাৎ কপোতক্ষ নদের জল সাগরে যে মিলিত হয়, এই জলটা মিলিত হকে তিনি কর হিসেবে ধরে নিয়েছেন। তারপর বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে, বঙ্গজনের কানে শখে সখারিতে। বঙ্গজন কারা? বঙ্গবাসী, অর্থাৎ এই বাংলা ভাষাভাষী মানুষ, এই বঙ্গের মানুষ, এই জনপদের মানুষ। তাদের কবির কপোতক্ষ নদের কাছে কবির মিনতি, হে নদ, আমি কবে ফিরে আসব আমার এই আজন্ম পরিচিত বাংলায়, আমার প্রিয় জন্মভূমিতে আমি জানি না, কিন্তু বঙ্গজনের কাছে তুমি বলিও তারা যেন আমাকে না ভোলে, আর তুমিও যেন তোমার স্নেহডোরে আমাকে বাধিত করে রেখো, আমি কখনোই যেন তোমাকে না হারাই, তুমিও যেন আমাকে না ভুলে যাও। অর্থাৎ বাংলার মাটির সাথে, বাংলার মানুষের সাথে, তোমার সাথে যেন আমার সেই জন্মান্তরের বন্ধন থাকে। তাহলে আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমার অতৃপ্ত আত্মা শান্তি পাবে। আমি সেটা ভেবে ভেবে অমৃতের সুধা লাভ করব, আমি শান্তি পাব। এটাই তিনি আক্ষেপ করে কপোতক্ষ নদকে বলেছেন। নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। এ প্রবাসে তো আমি মজে আছি, আমি কিভাবে আছি, কেন এসেছি সে কথা নাই বললাম। যেহেতু আমি বাংলার সন্তান, বাংলার মানুষ, আমি এটাই আমার বড় পরিচয়। আজ সে কথা আমার বারবার কেমন যেন মনে পড়ছে, আর আমি সেই চেতনায়, সেই স্মৃতি নিয়েই আমি কেমন যেন হাবুডুবু খাচ্ছি। আর তুমি হে নদী, তুমি বাংলার জনগণের কাছে, বঙ্গের মানুষের কাছে আমার এই কথা, আমার এই আকুতি, এই মিনতি পৌঁছে দিও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে কপোতক্ষ নদ কবিতাটি আমি আবৃত্তি করলাম বা বুঝাবার চেষ্টা করলাম, এখানে একটা জিনিস সুস্পষ্ট, সেটা হচ্ছে স্মৃতি কাতরতার আবরণে দেশপ্রেম। অর্থাৎ এই কবিতাটায় কিন্তু দেশপ্রেম একটা উজ্জ্বল হয়ে দেখা দিয়েছে। এরম বাংলা সাহিত্যে অনেক দেশপ্রেমমূলক কবিতা আছে, তোমরা বড় হলে আরও জানতে পারবে। যারা একাধিক মূল বইয়ের পাশাপাশি আরও বই পড়ো তারা আরও জানবে। যেমন ঈশ্বরচন্দ্র গুপ্ত তার কবিতায় লিখেছেন, কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া। অর্থাৎ আমরা যখন বিদেশে যাই তখন যদি আমাদের একটা দেশের কুকুরও দেখি, তারপর প্রতি আমাদের একটা ভালো লাগে, ভালোবাসা জন্মায়, কেমন যেন আমরা সেটা নিয়ে কিছু ভাবি। তাহলে বিদেশের যে ঠাকুর, তিনি তো পূজনীয় ব্যক্তিত্ব বা অনেক উচ্চ পর্যায়ের লোক, কিন্তু তাকেও কিন্তু আমাদের সেই শ্রদ্ধা ভালোবাসা আসে না।
যেটা আসে ওই কুকুরটার প্রতি। এর মাঝে কিন্তু একটা দেশপ্রেম লুকিয়ে আছে, যেমন লুকিয়ে আছে এই কপোতক্ষ নদ কবিতায়। সুতরাং এটা দেশপ্রেমের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল কবিতাটি। এবার আমি গুরুত্বপূর্ণ কিছু লাইন কবিতার আমি বোর্ডে লেখার চেষ্টা করছি, তোমরা লক্ষ্য করো। কবিতাটির মূল ভাব: স্মৃতি কাতরতার আবরণে দেশপ্রেম। এইখানে পংক্তি হচ্ছে কবিতার লাইন। চরণ হচ্ছে কবিতার পূর্ণ বাক্য। কবিতাটি কবিতাটির ছন্দ অক্ষরবৃত্ত। কবিতাটির ছন্দ অক্ষরবৃত্ত। কবিতার মিল বিন্যাস, কবিতার অন্তমিল, কবিতার অন্তমিল অষ্টকে ক খ খ ক ক খ খ ক, ষষ্ঠকে ঘ উম চ, ঘ উম চ, মিল বিন্যাস ক খ ক খ ক খ খ ক, তারপর গ ঘ গ ঘ গ ঘ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল কপোতক্ষ নদ কবিতার বিশিষ্ট দিক। আমি আশা করি কবিতাটি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। নিঃসন্দেহে এই কবিতাটি পাঠ করলে, আবৃত্তি করলে বা জানার চেষ্টা করলে তোমরা এই সিদ্ধান্তে উপনীত হবে যে এটা একটা দেশপ্রেমমূলক কবিতা। এই কবিতাটির মাধ্যমে তোমাদের দেশপ্রেম জাগ্রত হবে, দেশের প্রতি মমত্ববোধ বৃদ্ধি পাবে এবং তোমরা আদর্শ মানুষ হিসাবে, দেশপ্রেমের জ্বলন্ত প্রতীক হিসাবে বিবেচিত হবে। এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আমি পাঠদান সমাপ্তি করার পূর্বে তোমাদের সার্বিক কল্যাণ কামনা করছি, কারণ আমরা একটা বৈশ্বিক মহামারীর মধ্যে অবস্থান করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই আশাবাদ আশীর্বাদ আমি করছি। ধন্যবাদ সকলকে।